Hello everyone, welcome to my YouTube channel and my Facebook page. Today I will discuss about narration and I will solve narration of imperative sentence. And I will solve from previous questions of BCS exam and ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। বিগত বছরে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে সমাধান করে দেখাবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনগুলো কীভাবে সমাধান করতে হয়। যদিও আমরা ইন জেনারেল যখন এসএসসি বা এইচএসসি পরীক্ষাতে তোমরা যেভাবে সমাধান করে থাকো, কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা চাকরি পরীক্ষায় কিন্তু সেভাবে হয় না, কারণ ওখানে অপশন দেওয়া থাকে। অপশন যেগুলো থাকে তার মধ্য থেকেই তোমাকে বাছাই করে নিতে হবে। বাট এই যে আমরা এসএসসি এবং এইচএসসি বোর্ড পরীক্ষাতে কিন্তু একটু ভিন্নভাবে করলেও সেখানে মার্কস পাওয়া যায়। এখানে কিন্তু এক্সাক্টটাই দিতে হবে। যেমন যখন বোর্ড পরীক্ষায় কিন্তু আমরা কখনো ইম্পারেটিভ সেন্টেন্স আক্স লিখি না, কিন্তু এখানে এই চাকরি পরীক্ষা বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু আক্সটেরও ব্যবহার হয় ইম্পারেটিভ সেন্টেন্সে। সুতরাং আমাদের যে ইনডিরেক্ট স্পিচ, এই ডিরেক্ট স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচটি সহজে চেনা যাবে। এখানে কোনো সাবজেক্ট থাকবে না, সেটাতেই বোঝা যাবে যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তখন তোমাকে ইনডিরেক্ট করার সময় প্রথমে স্পিকার নিয়ে আসতে হবে। দ্যাট মিনস যে কথা বলছে তার নাম। যদি আদেশ বোঝায় সেখানে অর্ডার অথবা কমান্ড। অতীতের ক্ষেত্রে অর্ডার্ড এবং কমান্ডেড। উপদেশ যদি বোঝায় তাহলে অ্যাডভাইসড। রিকোয়েস্ট হলো অনুরোধ বোঝালে। নিষেধ বোঝালে ফরবেইট। নিষেধ বোঝালে ফরবেইটও যাওয়া যায়। আবার অন্য যে ভার্বগুলো আছে সেগুলো দিয়ে নট টু দিয়ে লিখলেও হয়। এরপর হচ্ছে প্রপোজড। প্রপোজড সাধারণত দেওয়া হয় যদি প্রস্তাব করা হয়, যেমন লেটস গো হোম, লেটস গো টু প্লে, লেটস গো টু স্কুল, এগুলো হচ্ছে প্রপোজড। তারপর হচ্ছে বেগ। বেগ হচ্ছে যদি কোনো সময় কোনো জায়গায় ক্ষমা প্রার্থনা করা হয় সেক্ষেত্রে বেগ। আর আক্সড বলা হয় যদি কাউকে কোনো কিছু করতে বলা হয় বা জানতে চাওয়া হয় যে তুমি এটা করো, এখানে যাও, অথবা করতে চাও, আসো, ইত্যাদি ইত্যাদি বিষয়। এখন এখানে আমি কিছু এক্সাম্পল লিখেছি। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছিল। মাদার সেড টু মি ডোন্ট টেল এ লাই। এখানে অপশনে যেগুলো দেয়া আছে তার মধ্যে থেকে আমরা যদি এটাকে এসএসসি পরীক্ষাতে বা এইচএসসি পরীক্ষাতে করতাম তাহলে আমরা এরকম লিখতাম যে মাদার ফরবেড মি টু টেল এ লাই। মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করলেন। কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যেভাবে আসে সেটা হচ্ছে যে মাদার, এখানে আমাকে মা কিন্তু উপদেশও করেছে। এখানে সাধারণত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যে আমাদের ফরবেড নেই, রয়েছে অ্যাডভাইসড। মাদার অ্যাডভাইসড মি অথবা অ্যাডভাইস টু মি নট টু টেল এ লাই। নট টু টেল এ লাই, যে মা আমাকে মিথ্যে না বলতে উপদেশ দিয়েছিল। এভাবে করে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আর ভিন্ন অন্য পরীক্ষাতে কিন্তু ভিন্ন রকম। এই জায়গায় আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং চাকরি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু এই জায়গাতেই পার্থক্য থাকে, যে ইউনিভার্সিটি অ্যাডমিশন বা অন্যান্য চাকরি পরীক্ষাগুলো সেখানে একটু ব্যতিক্রমভাবে এসে থাকে। এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। যেমন এখানে অপশনে যেগুলো দেওয়া ছিল যে মাদার ফ্রাইটেন্ড মি, মা আমাকে ভয় দেখালো, এটা হবে না, ভয় কখনো দেখায় না। মাদার সাজেস্টেড মি, মাদার আমাকে উপদেশ দিলেন বা পরামর্শ দিলেন। মাদার ওয়ার্নড মি, মা আমাকে সতর্ক করলেন। আর হচ্ছে মাদার অ্যাডভাইসড মি। এখন অ্যাডভাইসড এবং সাজেস্ট প্রায় সেম, সেক্ষেত্রে দুটোই যদি থাকে তাহলে আমরা অ্যাডভাইসটাকেই বেশি প্রেফার করব। তাহলে মাদার, যখন আমরা এই নিষেধের ক্ষেত্রে ফরবেড ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করবো নিষেধ বোঝাতে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নট টু লিখতে হবে। কিন্তু যখন আমরা ফরবেড দিব তখন আর নটের ব্যবহার হবে না, কারণ তখন ফরবেডের মধ্যেই এই নিষেধ শব্দটি চলে আসছে। দেন নাম্বার 2 নম্বর হচ্ছে যে হি সেইড লেট মি হ্যাভ সাম মিল্ক। তাহলে আমরা যদি অন্য ক্ষেত্রে লিখতাম তাহলে এখানে লিখতাম যে হি রিকোয়েস্টেড দ্যাট he might be allowed to have some
মিল্ক, হ্যাভ সাম মিল্ক। এটা হলো আমরা এসএসসি বর্ণনা। এখানে সে বলছে যে আমাকে কিছু দুধ দাও, যে আমাকে কিছু দুধ দিবে বা দুধ দিতে পারো। তো এখানে সে একটু অনুরোধ করেছে যে লেট মি হ্যাভ সাম মিল্ক প্লিজ, অনুরোধের সুরে, আমাকে কিছু দুধ দেয়া যাবে, আমাকে একটু দুধ দেয়া যাবে। তাহলে এই যে এক্ষেত্রে আমরা এসএসসি এইচএসসি হলে আমরা রিকোয়েস্টেড দিয়ে এই নিয়মে লিখতাম, বাট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যেভাবে আসে তাহলে সেখানে এই উইশড দেওয়া হয়। এখানে সাধারণত এখানে উইশড ব্যবহার করা হয়। হি উইশড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, হি মাইট হ্যাভ সাম মিল্ক, যে সে আশা করেছিল তাকে যেন কিছু দুধ দেয়া হয়। এখানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেটা আসছে, হি সেড দ্যাট হি ওয়ান্টেড সাম মিল্ক, এটা হবে না। সেড হি প্রেইড, সে প্রার্থনা করলো, এটা হবে না। প্রার্থনা করলে সে মেয়ে সাধারণত সেন্টেন্সগুলোতে ব্যবহার করা হয়। এবার হচ্ছে হি সেড দ্যাট হি মাইট হ্যাভ সাম, সেড রয়েছে, এটাও হবে না। হি উইশ দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, তাহলে এই ক্ষেত্রে আমরা উইশ ব্যবহার করেও করতে পারবো, কিন্তু আসল হচ্ছে এটাই গঠন। কিন্তু অপশনে যখন এগুলো এটা না থাকবে তখন আমাদেরকে উইশড যেটা রয়েছে সেটাই ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট বা এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে। হি উইশ দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। নেক্সট থিং, মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট অনস, এখনই বাসায় যাও। এক্ষেত্রে কিন্তু আমরা এটাতে ব্যবহার করতাম যে সে অর্ডার করেছে, অ্যাট অনস মানে দ্রুত। মাই ফ্রেন্ড অর্ডার্ড অথবা কমান্ডেড মি টু গো হোম অ্যাট অনস, এটাই লিখতাম। কিন্তু এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অপশনগুলোতে যেটা রয়েছে, মাই ফ্রেন্ড asked me to go home at once, my friend said to me go home at once, এটা তো হবে না কারণ এখানে টু গো হোম টু নেই। মাই ফ্রেন্ড টোল্ড মি টু ওয়েন্ট, টু এর পরে ওয়েন্ট রয়েছে, এটাও হবে না। তাহলে আমাদের যে দুটো রয়েছে আক্সড, সেই আক্সডের মধ্যে থেকে একটা নিতে হবে। মাই ফ্রেন্ড আক্সড মি গো হোম, এখানে টু নেই, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে সেখানে টু ব্যবহার করতে হবে। তাহলে যেটা রয়েছে সেটা হচ্ছে মাই ফ্রেন্ড আক্সড মি টু গো হোম অ্যাট অনস, আমার বন্ধু আমাকে এখনই বা তাড়াতাড়ি তৎক্ষণাৎ বাড়িতে যেতে বলেছিল। আক্সটা আমরা জানি জিজ্ঞাসা করা, কিন্তু যখন কোনো কিছু কাউকে একেবারে আদেশের সুরে বলা হয় সেক্ষেত্রে আমরা অর্ডার ব্যবহার না করে, কমান্ডেড ব্যবহার না করে সেখানে আক্সড ব্যবহার করলেও হয়। যেমন হি আক্সড মি টু টেক দ্য পেন, সে আমাকে কলমটি নিতে বলেছিল। এই যে আমরা বলেছিল অর্থে কখনো কখনো আক্সড ব্যবহার করতে পারি অর্ডার্ড বা কমান্ডেডের স্থানে। নেক্সট ফোন হি টোল্ড ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে হি আমরা এরকম লিখতাম যদি এসএসসি এইচএসসি হতো, হি টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক। কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যেভাবে আসে সেখানে অপশনগুলোতে আমরা দেখি কোনটা আসছে, যে হি সেইড দ্যাট ডু দ্য ওয়ার্ক, দ্যাট তো হবে না, ইম্পারেটিভের যদি প্রস্তাব বোঝায় তখন দ্যাট হয়, এছাড়া অন্য জায়গায় দ্যাট হয় না। তারপর হি রিকোয়েস্টেড ডুইং দ্য ওয়ার্ক, রিকোয়েস্টেড এটাও মোটামুটি হতে পারে। হি টোল্ড ডুইং দ্য ওয়ার্ক, এরকম চৌধুরী অ্যান্ড হোসেন সম্ভবত সেই বইটাতে কিন্তু এই স্ট্রাকচারগুলো দেয়া আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিকোয়েস্টেডের পরে টু দিয়ে করলেও হবে অথবা ভার্বের সাথে আইএনজি দিয়ে করলেও হবে। কিন্তু এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যেটা এখানে আসছে, যে অপশনে যেটা রয়েছে যে হি আক্সড মি, এখানে আক্সড মি মি না দিলেও হবে, হি আক্সড টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে বলেছিল। কাকে করতে বলেছে সে তার নাম এখানে দেয়া নেই, অবজেক্ট। তাহলে এখানে হি আক্সড। কিন্তু আমরা যেটা জানি অন্য অন্য ক্ষেত্রে যে টোল্ড যেখানে থাকে সেখানে টোল্ড যদি থাকে ইনভারেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা ইন্ডিরেক্টিভ যখন আমরা ইনডিরেক্ট করবো তখন টোল্ডের স্থানে আক্সড লেখা যাবে। তাহলে হি টোল্ড টু ডু দ্য ওয়ার্ক না লিখে আমরা এখানে লিখবো হি আক্সড টু ডু দ্য ওয়ার্ক। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে মনে রাখতে হবে ইনভার্টেড কমা উঠে সেখানে অবশ্যই আমাদেরকে টু ব্যবহার করতে হবে। তাহলে হি আক্সড টু ডু দ্য ওয়ার্ক।
এভাবে করে দেখা যায় যে চাকরির পরীক্ষা বা ইউনিভার্সিটি এডমিশন টেস্টগুলোতে কিন্তু একটু ভিন্নভাবে আসে। সেজন্য তোমাদেরকে এগুলো যখন তুমি শুধু বেসিক যে বিষয়গুলো, যেমন যদি কেউ বাজারে নর্মাল যে গ্রামার বইগুলো আছে সেগুলো যদি পড়ে থাকে তাহলে অবশ্যই সে কিন্তু, বা তোমাদের এটাই মাথায় থাকবে যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে টু লিখবো, এবং টু ছাড়া যেটা আমাদের নর্মাল বইগুলোতে রয়েছে যে অর্ডার বসানো যায়, অ্যাডভাইস, কমান্ড, কিন্তু আক্সও বসানো যায়, এবং আক্স কখন বসাতে হবে সেটাও কিন্তু বুঝতে হবে, যে যখন আমাদেরকে টোল্ডের স্থানে আমরা ব্যবহার করবো, অথবা যদি কোনো কিছু করতে আদেশ করা হয় অর্ডার বা কমান্ডের জায়গায় আমরা আক্স লিখতে পারবো। নেক্সট যেটা আসছে, যাতে টিচার সেড টু মি রেসপেক্ট ইউর এল্ডার্স, দ্য টিচার told me, the teacher said to me, respect your elders. The teacher said to me, respect your elders. শিক্ষক আমাকে বললেন যে তোমাদের বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করবে। তাহলে এখানে আমরা যদি নর্মাল ভাবে লিখতাম তাহলে এরকম লিখতাম, দ্য টিচার, এটা তো সে অবশ্যই উপদেশ দিয়েছে, advised me to respect my elders. ইউর জায়গায় মাই হবে, কারণ ইউর হচ্ছে সেকেন্ড পারসন থাকলে আমরা জানি অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। অবজেক্ট হচ্ছে মি এর এখানে পজিটিভ প্রোনাউন হচ্ছে মাই। কেন পজিটিভ প্রোনাউন বসবে? কারণ কোনো নাউনের আগে পজিটিভ প্রোনাউন বসে, তাই এল্ডার হচ্ছে নাউনের পূর্বে এখানে আগে থেকেই দেওয়াও রয়েছে পজিটিভ প্রোনাউন, আমরা যেটা চেঞ্জ করে লিখবো সেটাকেও পজিটিভ প্রোনাউনই লিখতে হবে। তাহলে এটা আমরা নর্মালভাবে লিখতাম, কিন্তু এখানে অপশনে যেগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে যদি আমরা দেখি, দ্য টিচার অর্ডার মি টু রেসপেক্ট, অর্ডার করেছে। আবার দ্য টিচার অর্ডার মি টু রেসপেক্ট হার এল্ডার্স আছে, হিজ এল্ডার আছে, ইউর এল্ডার্স। তাহলে এখানে সব জায়গায় এক জায়গায় অপশনে ভুল দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এই পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে, আর বাকি সব জায়গায় মোটামুটি সেম রয়েছে। আর অপশনগুলোতে সব জায়গায় অর্ডার রয়েছে। এখন শিক্ষক এখানে অবশ্যই আমাকে আদেশও করতে পারেন, আবার উপদেশও করতে পারেন। অপশনে যদি অ্যাডভাইস থাকে তাহলে আমরা অ্যাডভাইস রিসিভ করবো, আর যদি অর্ডার থাকে তাহলে অর্ডারই রিসিভ। এখন যদি দুটোই থাকে সেক্ষেত্রে আমরা কোনটাকে করবো? তাহলে অবশ্যই যেহেতু সিনিয়র ব্যক্তি জুনিয়রদেরকে সবসময় আদেশ করেই কথা বলেন বেশিরভাগ সময়, সেক্ষেত্রে আমরা অর্ডারটাকে রিসিভ করবো। এখন আমরা এখানে যদি দ্য টিচার অর্ডার মি টু রেসপেক্ট মাই, এই সব জায়গায় কারেক্ট রয়েছে, শুধু এই জায়গায় জানে যে স্টুডেন্টরা এই জায়গাতেই ভুল করে থাকে সাধারণত, কারণ অধিকাংশ শিক্ষার্থীরাই এই প্রোনাউন চেঞ্জ করার সময় ভুল করে। তাহলে এখন কেন এখানে এটা ভুলটা কিসে? এখানে হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, এবং সেকেন্ড পারসনের পজিটিভ প্রোনাউন। সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট বিশেষ হবে, অবজেক্টের আবার পজিটিভ প্রোনাউন বসবে। তো মি এর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাই। দ্য টিচার অর্ডার্ড মি টু রেসপেক্ট মাই এল্ডার্স। এরপর আছে হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, এটা আমরা অলরেডি আগে একবার করেছি। তাহলে হি উইশড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। পরে হচ্ছে লেট মি কাম ইন, এটা হচ্ছে হি সেড লেট মি, এগুলো সব ইউনিভার্সিটি এডমিশন টেস্টে বিগত বছরে আসছে। হি সেড লেট মি কাম ইন, তাহলে এখানে সে কিন্তু অনুরোধ করেছে। এর আগে যেমন লেট মি হ্যাভ সাম মিল্ক সেটা আমরা রিকোয়েস্ট দিয়েও করতে পারতাম, কিন্তু যেহেতু অপশনে উইশ দেওয়া ছিল আমরা সেটা উইশ গ্রহণ করেছি। এখন আমরা এখানে রিকোয়েস্ট দিয়েই করবো, হি রিকোয়েস্টেড দ্যাট হি might be allowed to come অথবা go, কাম থাকলে আমরা জানি go বসে, কাম অথবা টু গো, হি মাইট বি অ্যালাউড টু গো ইন। এখানে অপশনে কি দেওয়া রয়েছে আমরা দেখি, যে হি প্রেইড দ্যাট, প্রেইড হবে না কারণ হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স প্রেইড হয় না। হি ক্রাইড দ্যাট, সে চিৎকার করে বললো, এটাও হবে না কারণ ক্রাইড চিৎকার করে বলে না, এটা সে রিকোয়েস্ট করে বলছে। হি ওয়াজ সারপ্রাইজড, তো এখানে কোনোভাবে স্ট্রাকচারে মিলছে না। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট, যদি আমাদের এখানে এখন উইশ থাকতো তাহলে আমরা কিন্তু উইশটাকেও কনসিডার করতে পারতাম, কিন্তু সেখানে দেখতে হবে তোমার পরিপূর্ণ গঠনটা রয়েছে কিনা।
এই যে আমি এখানে লিখেছি লেট দিয়ে থাকলে মাইট বি অ্যালাউড টু, তারপরে ভি অন, এরপর বাকি অংশ। এখন লেট দিয়ে যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে সেক্ষেত্রে আমরা ওই স্ট্রাকচারটি ফলো করব। কিন্তু যদি এই প্রস্তাব বোঝায়, দ্যাট মিনস প্রপোজ থাকে, প্রস্তাবের ক্ষেত্রে আমরা শুডের ব্যবহারটা করব। কিন্তু যদি লেট মি, লেটস বা লেটাস না থেকে যদি লেট মি, লেট দেম, লেট হার থাকে সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট, কমা আউট এখানে আমরা জানি টু বসে, কিন্তু যখন আমাদের এই প্রস্তাব এবং অনুরোধের দুটো থাকবে, লেট দিয়ে যখন থাকবে সেক্ষেত্রে আমরা শুড দ্যাট ব্যবহার করার চেষ্টা করব। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট, হি কোত্থেকে আসলো, এই যে মি ছিল, মি হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট চেঞ্জ হবে, সাবজেক্ট হচ্ছে এখানে হি, তাহলে এখানে হি আসবে কেন, কারণ ভার্বের আগে বসতেছে, আর লেটের পরে বসলে সেটা অবজেক্টিভ ফর্ম, কারণ লেট হচ্ছে একটি ভার্ব। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম অথবা গো, যেটাই অপশনে থাকে। সাধারণত আমরা এইচএসসি বা এসএসসি পরীক্ষাতে গো লিখতে বলি, কিন্তু এখানে যেহেতু কাম রয়েছে আমরা কামটাকেই কনসিডার করব। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, এটা গেল। তারপরে হচ্ছে যে হি সেড টু মি থ্যাংক ইউ, এটা যদি অন্য স্ট্রাকচারে, তারপর আমরা এখানে দেখে নেই হি সেড টু মি থ্যাংক ইউ, হি সেড টু মি থ্যাংক ইউ। এই ক্ষেত্রে সেড টু আর থাকবে না, থ্যাংকটাই ভার্ব হয়ে আসবে। হি থ্যাংকড মি, হি থ্যাংকড মি, হি সেড টু মি থ্যাংক ইউ এটা আর হবে না, হবে হি থ্যাংকড মি। নেক্সট হচ্ছে হি সেড মি টু, এটা এটা ওই আগে আরো একাধিক পরীক্ষাতে আসছে। হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, এটা একই হবে হি উইশড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। তারপর হচ্ছে মাদার সেড টু মি মে ইউ শাইন ইন লাইফ, এটা হচ্ছে দোয়া করেছে। আমরা জানি অপারেটিভ সেন্টেন্স যদি হয়, এটা একসাথে দেখিয়ে দিই, কারণ অপারেটিভ সেন্টেন্স দিয়ে খুব একটা আসে না, যেহেতু একটা আসছে এটা আমরা এক স্ট্রাকচারেই দিয়ে দিতে পারবো। যে মাদার সেড টু মি মে ইউ শাইন ইন লাইফ, তাহলে এখানে হবে মাদার দোয়া করেছে, সাবজেক্ট প্রথমে লিখতে হবে, তারপর প্রেইড, মাদার প্রেইড মি, কমা উঠে বসবে দ্যাট আই, ইউ হয়ে যাবে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তার অবজেক্টিভ চেঞ্জ হবে, মি থেকে হয়ে যাবে আই, মে থাকলে সেখানে হবে মাইট, আই মাইট, এবার ভি অন শাইন ইন লাইফ, মে গড ব্লেস ইউ, তাহলে হবে যে দ্যাট মে গড হচ্ছে থার্ড পারসন কোনো চেঞ্জ হবে না, তাহলে দ্যাট মাদার প্রেইড মি দ্যাট গড মাইট ব্লেস মি, গড মাইট ব্লেস মি, এরকম অপারেটিভ সেন্টেন্স দিয়ে আসলে। পরে হচ্ছে মাদার সেইস ডু নট রান ইন দ্য সান, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মাদার সেইস ডু নট রান ইন দ্য সান, মাদার সেইস ডু নট রান ইন দ্য সান, তাহলে এখানে নিষেধ করা হয়েছে, নিষেধ যেহেতু করছে তাহলে আমাদের এখানে মাদার সেইস, মাদার forbids to run in the sun, মাদার ফরবিডস। এখন কেন আমরা ফরবিডস ব্যবহার করব, যদি এখানে প্রেজেন্ট রয়েছে। আবার এরকম আরেকটা অপশনও রয়েছে কিন্তু, যে মাদার সেইস নট টু রান ইন দ্য সান, নট টু রান ইন দ্য সান, দুটোই কিন্তু কারেক্ট। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি এই ফরওয়ার্ড থাকে তখন আর নট টু স্ট্রাকচার দিতে পারবো না, তখন ওই ফরওয়ার্ডটাই আমাদেরকে ব্যবহার করতে হবে, ফরওয়ার্ডই আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা মনে রাখতে হবে যে যদি আমাদের ফরওয়ার্ড থাকে তাহলে অবশ্যই আমাদেরকে নট টু এর স্ট্রাকচারে যাওয়া যাবে না। তারপরে হচ্ছে যে
তারপরে আসছে I said to him, please explain the passage. I said to him, please explain the passage. তাহলে এখানে হবে যে I requested him to কমাটা বলবে to explain the passage. I requested him to explain the passage. দেখি আমরা অপশনে কি কি আছে, যে প্রথম যে অপশনে এই নাম্বারে রয়েছে I requested him to explain the passage. এখানে আমাদের স্ট্রাকচারে যেটা আছে সেটাই মিলে গিয়েছে, কারণ প্লিজ থাকলে সেখানে রিকোয়েস্টেড ব্যবহার করতে হবে। তারপর অপশনে ছিল I requested him that, এটা বসবে না, এটা বাদ। I ordered him, এটাও হবে না। I told him that, এটাও হবে না। তার মানে প্রথম যেটা রয়েছে সেটাই হচ্ছে গঠনের সাথে হুবহু মিলে গিয়েছে। নেক্সট হচ্ছে নাম্বার 10। এটা যেটা আসছে হি said to his friend goodbye, এটা যদিও অন্য নিয়মে। তারপর আমরা এখানে দেখি যে হি said to his friend goodbye, সাধারণত গুড বাই থাকলে said to এর জায়গায় হয় bade, he bade his friend। তারপর গুড বাই ওইরকমই থেকে যাবে, শব্দটা কোনো চেঞ্জ হবে না, গুড বাই থেকে যাবে। তাহলে হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই। আমরা দেখি এখানে অপশনে কি কি আছে, যে হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই, এ নাম্বার এটাই রয়েছে, তার মানে এটাই মিলে গিয়েছে, এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে গুড বাই থাকলে বেড বসবে, হি বেড হিজ ফ্রেন্ড অবজেক্ট, তারপরে গুড বাই। আর যদি গুড মর্নিং থাকে তাহলে উইশড, হি উইশড হিজ ফ্রেন্ড গুড মর্নিং। পরে যেটা আছে চেঞ্জ I said do it, I said do it, I said do it। তাহলে এখানে এটা করো, কে করবে তার নাম কিন্তু এখানে দেওয়া নেই। I ordered, আমি তো কাউকে আদেশ করলাম, বা কমান্ডেড অথবা আক্সড কিন্তু আমরা ব্যবহার করতে দেখেছি এর আগে। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স যেটা, তাহলে টু ডু ইট। এখন আমরা দেখি অপশনে কি কি আছে, যে I said that it should be done, এটা হবে না। ইম্পারেটিভ সেন্টেন্স যদি I said that let it be done, এটাও হবে না। I said to do it, এটা মোটামুটি হতে পারতো, কিন্তু said to do it, said হয় না। I ordered someone to do it, এটা হতে পারে, যেহেতু অর্ডার রয়েছে, এটা আদেশ করেছে যেহেতু সেখানে অর্ডার। I ordered someone, অবজেক্ট তারা এখানে কাল্পনিক ব্যবহার করেছে, কিন্তু আমরা অর্ডার ব্যবহার অবজেক্ট ব্যবহার না করলেও চলবে। I ordered অথবা I asked someone to do it, অথবা I told someone to do it, I asked someone to do it, কিন্তু I said হয় না, I said to do it, এটা হয় না। নেক্সট হচ্ছে 12 নম্বরে, যদি অনেক প্রচুর আসছে এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, বাবু সেড টু কপিল প্লিজ, তাহলে এখানে প্লিজ তার রিকোয়েস্ট হবে, যে বাবু রিকোয়েস্টেড কপিল টু কাম সামটাইম। তারপর একটা আসছে হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার, এটা আমাদের লাগবে, যে হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার, সে আমাকে প্রস্তাব করলো যে চলো আমরা একসাথে বাড়িতে যাই। তাহলে প্রস্তাব যদি করেছে তাহলে এখানে হবে প্রপোজড, হি প্রপোজ টু মি অথবা মি
দ্যাট আস আস হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এটার সাবজেক্টের প্রয়োজন হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দ্যাট মিনস স্পিকার অ্যান্ড লিসেনার উভয়ই যদি থার্ড পারসন হয় তাহলে এই আস চেঞ্জ হয়ে দে হবে, আর যদি উভয়ের মধ্যে যে কোনো একটি ফার্স্ট পারসন থাকে তাহলে আস হয়ে যাবে উই। যে উই শুড, লেটার পরে তো শুড বলে, উই শুড গো হোম টুগেদার, উই শুড গো হোম টুগেদার, উই শুড গো হোম টুগেদার। আর যদি এখানে থাকতো হি সেড টু হিম বা হি সেড টু হার, হি সেড টু দেম, তাহলে এখানে দে হয়ে যেত। হি প্রপোজড দেম দ্যাট দে শুড গো হোম টুগেদার। আমি দেখি আমরা অপশনে কি কি আছে। অপশনে রয়েছে যে হি প্রপোজড টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার, তাহলে এখানে আমরা অপশনে টু দেওয়া আছে, আমরা এখানে টু ব্যবহার করলাম। হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার। যদি লেটস থাকে তাহলে আমাদেরকে এই স্ট্রাকচারে করতে হবে যে প্রপোজড, তারপরে লিসেনার অবজেক্ট, তারপরে কমা উঠে দ্যাট, এরপর হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুজনের মধ্যে কেউ একজন ফার্স্ট পারসন কিনে, তাহলে এখানে হবে উই। আর যদি উভয় থাকে থার্ড পারসন তাহলে এখানে হবে দে। তাহলে হি প্রপোজ টু মি দ্যাট উই, আর লেটার পড়তে শুড, এবার ভি অন, উই শুড গো হোম টুগেদার। সে আমাকে প্রস্তাব করলো যে আমাদেরকে একসাথে বাড়িতে যাওয়া উচিত, একসাথে বাড়িতে যাওয়া উচিত। এরপর হচ্ছে পরে আর যেটা আসছে যে গুড নাইট, দ্য বয় সেড টু মি গুড নাইট, গুড নাইট গুড বাই একই কথা। তাহলে দ্য বয় এখানে গুড নাইট যেহেতু বলেছে আমরা উইশড লিখতে পারবো, দ্য বয় উইশড মি গুড নাইট, শুভরাত্রি। যেহেতু শুভরাত্রি বলেছে সেজন্য গুড নাইট। আর যদি বিদায়ের কথা বলতো তাহলে গুড বাই বা বেইড লিখতাম তখন আমরা। এগুলি কিন্তু অনেক বেশি আসছে। হি সেড লেট আস গো ফর এ ওয়াক, তাহলে এখানে হবে যে যেহেতু আমাদের লেট আস আছে তাহলে এই নিয়মে হবে প্রপোজড অথবা সাজেস্টেড। প্রপোজডের পরিবর্তে আমরা সাজেস্টেডও ব্যবহার করতে পারবো প্রস্তাবের ক্ষেত্রে, প্রপোজড অথবা সাজেস্টেড। যেমন এখানে অপশনে রয়েছে সাজেস্টেড, যে হি সাজেস্টেড দ্যাট, এখানে যেহেতু হি সেইড আর কারো নাম নেই সেক্ষেত্রে আমরা থার্ড পারসন ধরে নেব, দে শুড গো ফর এ ওয়াক অথবা দে শুড গো ফর এ মর্নিং ওয়াক, যেটাই থাকুক। হি সেড টু দেম ডু নট মেক এ নয়েজ, নিষেধ করেছে যেহেতু তাহলে আমরা এখানে দুইভাবে করতে পারবো, ফরওয়ার্ড দিয়ে করলে নট টু আসবে না, আর যদি আমরা ফরওয়ার্ড না দিই তাহলে নট টু আসবে। হি টোল্ড দেম নট টু মেক এ নয়েজ, নট টু মেক এ নয়েজ। সবগুলো আমরা যদি করতে যাই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও আকার, সেই জন্য আমি সংক্ষেপে বলে যাচ্ছি। মাই কলিগ সেড টু মি প্লিজ লেন্ড মি সাম মানি, এখানে রিকোয়েস্ট করেছে, তাহলে মাই কলিগ রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম সাম মানি। তারপরে দ্য পুয়ার ম্যান সেইড লেট মি হ্যাভ সাম ফুড, গরিব লোকটি বলল আমাকে কিছু খাবার দিন। তাহলে দ্য পুয়ার ম্যান এখানে সে ভিক্ষা চেয়েছে, সেক্ষেত্রে আমরা বেকড লিখবো। দ্য পুয়ার ম্যান বেকড দ্যাট হি মাইট হ্যাভ সাম ফুড, হি মাইট হ্যাভ সাম ফুড। এখানে সে যদি রিকোয়েস্ট করতে হলে আমরা মাইট বি অ্যালাউড টু লিখতাম, কিন্তু এখানে সে চেয়েছে, অনুরোধের সুরে কোনো কিছু চেয়েছে, সেক্ষেত্রে আমরা মাইট বি অ্যালাউড টু না লিখে শুধু মাইট লিখবো। The poor man begged that he might have some food. তারপর একটা আছে he said to me wait until I come, তাহলে এখানে হবে he asked me to wait until he came, তো এগুলোই বিগত বছরগুলোতে অনেকবার আসছে, সেগুলোই আমরা এখানে সমাধান করলাম। তো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে একটু কিছু কিছু জায়গায় একটু সমস্যামূলক এসে থাকে। আশা করছি তোমরা এখন এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো তারা মোটামুটি ক্লিয়ার হয়েছো। তারপরে সমস্যা থাকলে সেগুলো কমেন্টে জানাবে, পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, এবং প্রশ্ন এখানে সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমাদের চোখের সামনে। যদি তুমি এই ন্যারেশনে আরও কিছু কিছু ক্লাস রয়েছে সেগুলো মিস করে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাকে সেই লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আমার যে ইংলিশ হসপিটাল 24 চ্যানেলটি, সেটা হচ্ছে সম্পূর্ণ ইংলিশ গ্রামারের উপরে, সেই চ্যানেলে অসংখ্য ভিডিও লেসন রয়েছে। আর জব এলবিডি চ্যানেলে মূলত চাকরি পরীক্ষার জন্য, সেই জন্য
এটি হচ্ছে চাকরি পরীক্ষা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সকল বিষয়ের লেসন থাকে। আশা করছি তোমরা দুটো চ্যানেলের সাথেই কানেক্টেড থাকবে, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস ফর ওয়াচিং।